এখন আবার হঠাৎ করে পিয়ারের কথা বলে, বিশেষ করে নিম্নকক্ষে পিয়ারের কথা বলে একটা জটিল মানে আমি কি বলবো, একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি। না, নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই। আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং ৩০০ আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয়, একটি সঠিক নির্বাচন, শুধু জেনেতন একটি নির্বাচন নয়, একটি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে, স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে, যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে, জামাত এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে। এখানে আমাদের আপনার কাছে সংশয়টা কোথায় যে যেনতনভাবে নির্বাচন হবে? আমাদের সংশয়টা খুব স্পষ্ট। এক নম্বর হচ্ছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। সেকেন্ড, যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন, বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন, সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে। এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে, পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি 14 না 16 কোটি টাকা, 16 লক্ষ টাকা কিন্তু ছিনতাই হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে, আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন নির্বাচন কিভাবে হবে। কারণ যারা বাজার দখল করতে পারে নির্দ্বিধায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না, তারা ভোট কেন্দ্র দখল করবে, এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে বেশি অপরাধ আছে বলে আমি মনে করি। কিন্তু তাহির ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু, আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন, তারপর আমি আমার কথা বলি। আরেকটু হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের পার্লামেন্টকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না। কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলতেছে তোর কলিজা বের করে ফেলবো, একজন সাবেক এমপি। তো এ ধরনের আচরণ তো ওই দলটি, আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায়, কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না, এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। তো সেই কারণেই আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই। ধরেন যেতে মুক্তির কথা বলেছি, গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট। তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি হচ্ছে। আমি একটা কথা বলি তাহির ভাই, আমরা যখন এইটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা, অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন আর সুষ্ঠু হবে না, কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে। তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো, যে এখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি। তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন, সে যদি সরকার থেকে সরে যায়, অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে, তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায়। এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসে, এইটা তো 100% সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না। আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক, যদি না ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান, সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা আর কোথায় পাবেন? আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখছে, কারণ জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং এটা বল যে তারা দেখছে যে তারা 151 সিট নিজেরা পাইতে পারবে না, সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায়। না, এই ডিলের ভিতরে জামাতে ইসলামী
সুবিধা কি করতে পারবে? বরং জনগণকে যদি বিভ্রান্ত হয়, আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে। আমাদের জন্য দিস ইজ ভেরি হাই টাইম। আর জনগণ তো বিভ্রান্ত হচ্ছে, জনগণ বিভ্রান্ত হচ্ছে। আপনারা পিয়ারের কথা বলতেছেন, যেইখানে এই পিয়ারটার জায়গা আপনিও জানেন, আমি জার্মানিতে থাইকা আসছি, জার্মানিতে পিয়ার সিস্টেম এটা আছে, এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট। এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে, সত্যি কথা বলতে। কিন্তু আপনারা পিয়ারের কথা বলে যাচ্ছেন না। আমরা দুইটা পয়েন্টস এখানে বলছি। জি। এক নম্বর কথা হচ্ছে, আমাদের জুলাইয়ের যে চেতনা ছিল সেটা কি ছিল? সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা রিফর্মস করব। দুই নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য কতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব। তিন নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার। এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে, ডক্টর ইউনূস করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম। এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয়ে একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি। কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস। এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন। কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন। ফাইনাল ইলেকশন ডেট এখানে কথা না, কিন্তু কৌশলগতভাবে উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে করার প্রসেসে যাওয়ার জন্য। তো তাহলে যদি জুলাই সনদও যদি এখানে আপনার বাস্তবায়িত না হয়, তাহলে যেন আগের মতো যদি ইলেকশন হয়, তাহলে 3টা সেশনে যেরকম কালচার ছিল সে কালচারে তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখানে আশঙ্কা করছি। আমরা খুব স্ট্রেট বলেছি। প্রথম আমি জুলাই সনদের কথা বলি। জুলাই সনদের ব্যাপারে একটা ঐকমত্যের জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার, আইনি ভিত্তি দেওয়া দরকার, এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। এই ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি। আপনাকে আমি আর একটা কথা বলি, যে আমি প্রায় বলি যে ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে উচ্চারণ করা, হৃদয়ে ধারণ করা, বাস্তবে পূরণ করা। তো জুলাই সনদেরও কিন্তু 3 অংশ। এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা। তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি, কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না। এবং ডক্টর ইউনূস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক, উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সনদ মানবে না করে টাইম কিল করছে, এবং দে আর গোয়িং ফর এ ফেভার্ড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যে পিআর এর কথা বলেছেন, পিআর বাংলাদেশের জন্য নতুন, কিন্তু এটা তো সারা দুনিয়ায় ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের পিআর চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে। কারণ কোন ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি, কম আর বেশি। কোন ইলেকশনেই মানি ইনফ্লুয়েন্স ছাড়া হয়নি, কোন ইলেকশনেই মাসেল মানি এই দুটার কম্বিনেশন ছাড়া হয়নি। সুতরাং এই যে অভ্যাস মানুষের তাহির ভাই, অনেকগুলি প্রশ্ন আপনাকে করতে হবে বলে, আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি। আপনি পিআরটা একটু শেষ করি। জি। সেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজন যে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটানো উচিত, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের। সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই। নাম্বার 1, ইট ইজ অল রিপ্রেজেন্টেড, পুরা ভোটের উপরে এটার একটা ম্যানেজেবল সেজন্য।